আজকের ক্লাসটা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন প্রসিডিউর, মানে হচ্ছে একটা পদক্ষেপ যেটা এমপ্লয়ীদের অথরিটি টু অ্যাড্রেস অ্যান্ড কারেক্ট বিহেভিয়ার, মানে বিহেভিয়ার কারেক্ট করা এবং পারফরমেন্স দ্যাট ডেভিয়েটস ফ্রম এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস রুলস ও এক্সপেকটেশন, এবং এমন কিছু পারফরমেন্স যেটার মাধ্যমে মানে এমপ্লয়ীদের কারেক্টার বিহেভ করা বা তারা যদি কোনো ইনসিডেন্ট করে সেগুলোর বিরুদ্ধে কি স্ট্যান্ডার্ড রুলস ফলো করে আমি যে পদক্ষেপগুলো নিব সেটা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন। পানিশমেন্ট ফর মিসকন্ডাক্ট অ্যান্ড কনভিকশন, আসলে কোন কোন বিষয়ের ক্ষেত্রে আসলে এই পানিশমেন্টগুলো কি কি। অ্যাজ পার সেকশন 23 অফ BLA 2006, a worker may be dismissed without a notice or any compensation in lieu of notice if he is convicted of a criminal offense। কোন কোন ক্ষেত্রে আপনি আর কি তাকে পানিশমেন্ট দিতে পারবেন, সেটা হচ্ছে কনভিক্টেড অফ এ ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ হচ্ছে সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে, ফাউন্ড গিলটি মিসকন্ডাক্ট আন্ডার সেকশন 24 অফ BLA 2006, অর্থাৎ 24 ধারা অনুযায়ী তাকে যদি কোনো মিসকন্ডাক্টের জন্য দোষী সাব্যস্ত করা হয় সেই ক্ষেত্রে আপনি সেই ওয়ার্কারের বিরুদ্ধে পানিশমেন্ট দিতে পারবেন। এটা কোথায় বলা হচ্ছে? ধারা 23-এ। তা পানিশমেন্টগুলো কী কী? পানিশমেন্টগুলো হচ্ছে রিমুভাল, মানে হচ্ছে অপসারণ, রিডাকশন অফ টু এ লোয়ার পোস্ট গ্রেড অর স্কেল অফ পে ফর এ পিরিয়ড নট এক্সিডিং 1 year। দ্যাট মিনস যে ওয়ার্কার তাকে লোয়ার গ্রেডে তাকে ডিমোটেড করা, ডিমোশন করে দেওয়া বা 1 বছরের জন্য লোয়ার গ্রেডে পদোন্নতি করে দিবে। স্টপেজ অফ প্রমোশন ফর পিরিয়ড নট এক্সিডিং 1 year, 1 বছরের জন্য তার প্রমোশন কি করবে? আটকে দিবে। উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট ফর নট এক্সিডিং 1 year, বেতন বৃদ্ধি তার 1 বছরের জন্য স্থগিত থাকবে। ফাইন করতে পারে, জরিমানা করতে পারে, কতটুকু জরিমানা করবে সেটা আইনে বলে দেওয়া আছে। সাসপেনশন উইদাউট ওয়েজেস অর উইদাউট সাবসিস্টেন্স অ্যালাউন্স ফর এ পিরিয়ড অফ নট এক্সিডিং 7 days, অর্থাৎ হচ্ছে সাসপেনশন উইদাউট ওয়েজেস, বেতন ছাড়া কি করবে? তাকে সাসপেনশন দিবে। তারপর হচ্ছে ওয়ার্নিং, ওয়ার্নিং মানে কি? তাকে সতর্ক করা। রিমুভাল বেনিফিট, রিমুভাল বেনিফিটটা কি? রিমুভ আর ডিসমিসের মধ্যে পার্থক্য কি? কিছু কিছু অপরাধ আছে যে অপরাধের ক্ষেত্রে তাকে এটাকে ডিসমিস করে দেওয়া হবে, সেই অপরাধটা হচ্ছে এরকম যার কারণে সে কোনো বেনিফিট পাবে না। আর কিছু কিছু অপরাধ আছে যেটার জন্য তাকে টার্মিনেশনটা হবে রিমুভাল, মানে তাকে অপসারণ করে দিচ্ছে কিন্তু সে বেনিফিট পাচ্ছে। এই বেনিফিট যখন পাবে তো রিমুভাল বেনিফিটটা হচ্ছে তাকে প্রত্যেক বছরের জন্য সে মানে সে যদি প্রতিষ্ঠানে 1 বছর কাজ করে তাহলে সে শ্যাল বি পেইড 15 days ওয়েজেস ফর ইচ সার্ভিস ইয়ার, প্রত্যেক বছরের জন্য কত? 15 দিন করে সে বেসিক ওয়েজেস পাবে। অর্থাৎ সে যদি 10 বছর কাজ করে তাহলে 150 দিনের জন্য সে বেসিক ওয়েজেস পাবে। ডিসমিসের ক্ষেত্রে হচ্ছে, ডিসমিসের ক্ষেত্রে এই যে 15 দিনের ওয়েজেস সেটা সে পাবে না। ডিসমিসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যত লিগ্যাল ডিউ আছে সেগুলো তাকে দিয়ে দিতে হবে, যেমন তার ওয়েজেস, ওটি, অ্যালাওয়েন্স, আর্নলিভ ইনক্যাশমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, এগুলো দিয়ে দিতে হবে। চুরি, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ এগুলো করলে তাকে ডিসমিস করবে, এক্ষেত্রে সে কোনো বেনিফিট পাবে না, সে শুধু তার বেতনগুলো পাবে। আর বাকিগুলোর ক্ষেত্রে তাকে আমি রিমুভ করতে পারবো। অর্থাৎ তাহলে মিসকন্ডাক্টগুলো কী কী এবং এগুলার এক্সপ্লেনেশনটা কী আগে বুঝতে হবে, যে এটার এক্সপ্লেনেশনগুলো কী কী। উইলফুল ডিসঅবিডিয়েন্স ওয়েদার অ্যালোন অর ইন কম্বিনেশন উইথ আদার্স টু এনি লফুল অর রিজনেবল অর্ডার অফ এ সুপারিয়র। Disobedience should be proved as misconduct if the order passed by the superior is the job nature of the accused। মানে হচ্ছে যে ব্যক্তি অভিযুক্ত, ডিসঅবিডিয়েন্স মানে কি? অবাধ্যতা। এই অবাধ্যতা জিনিসটা প্রমাণ করার জন্য আমাকে দেখতে হবে তার জব নেচার, তার জব ডিসক্রিপশনের যে কাজ, সেই কাজের মানে সেই কাজের যে আদেশ, সেই আদেশটাকে সে অবজ্ঞা করা বা অনাস্থা প্রকাশ করেছে কিনা, এই জিনিসটা আগে প্রুভ করতে হবে আপনাকে। থেফট, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ফ্রড, ডিসঅনেস্টি। এই মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে একটা ভুল উপস্থাপন করা, জানে যে এটা আসলে ভুল কিন্তু সে তারপরও সে বসকে, তার সিনিয়রকে, সুপিরিয়রকে ভুল জিনিসটা বুঝালো, ভুল একটা ব্যাখ্যা দিল, সে কাজটা করেনি কিন্তু সে সেটা ব্যাখ্যা দিল যে আমি এটা করেছি। কোনো এমপ্লয়ি যদি আরেকজন এমপ্লয়ের মোবাইল চুরি করে সেটা মিসকন্ডাক্ট হবে না অ্যাকর্ডিং টু লেভেল, তখন আপনি তাকে পুলিশে দিতে পারবেন, তাকে আপনি টার্মিনেট করতে পারবেন, বাট আপনি তাকে মিসকন্ডাক্টের আওতায় আনতে পারবেন না। এটা ইন কানেকশন উইথ বিজনেস অর প্রপার্টি অফ দ্য এমপ্লয়ার, not in connection with the other employee. So this act should be connected with business property. Conducting this act against any person inside or outside of the factory shall not be light under this act. মানে হচ্ছে ওয়ার্কার হ্যাজ স্টোলেন মোবাইল ফোন অফ অ্যানাদার ওয়ার্কার, ইট ইজ নট মিসকন্ডাক্ট আন্ডার দিস অ্যাক্ট। এটা এই আইনের আওতায় মিসকন্ডাক্টের মধ্যে
কি হবে না, পড়বে না। আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে বিজনেস প্রপার্টি হওয়া লাগবে। এভিডেন্স হুইচ প্রুভস দ্যাট ইট ইজ এ বিজনেস প্রপার্টি নট পার্সোনাল প্রপার্টি, মানে এটা যে বিজনেস প্রপার্টি এটা আগে আপনাকে প্রুফ করতে হবে, তারপর সে যে চুরি করেছে এটা আপনাকে প্রুফ করতে হবে। টেকিং অর গিভিং ব্রাইব ইন কানেকশন উইথ হিজ অর এনি আদার্স ওয়ার্কার এমপ্লয়মেন্ট আন্ডার দি এমপ্লয়ার। এমপ্লয়মেন্টের কানেকশনের সাথে এমপ্লয়ার যদি কোনো ঘুষ নেয়, যেমন তুমি যদি আমাকে টাকা দাও আমি তোমাকে ছুটি দিব বা আমি তোমার নিয়োগ করায় দিব, তো এই জিনিসগুলা ক্ষেত্রে এটা মিসকন্ডাক্ট হিসেবে নেওয়া যাবে। যে এক্সট্রা ফ্যাসিলিটি নেওয়ার জন্য যদি কেউ কোনো ধরনের টাকা নেয় বা কোনো ধরনের ফ্যাসিলিটি নেয়, কোনো ধার নেয়, ধারটা আসলে এটা ঘুষের মধ্যে পড়ে না, কিন্তু এটা ওয়ার্কারকে চাপ দেওয়া হয় যে বা ধার নিয়ে যদি ধারটা দিচ্ছে না তখন ধরে নেওয়া হবে যে এটা ঘুষ নেওয়া হয়েছে। তো এখানে রিটেন কমপ্লেইন্ট লাগবে, ইন্টারভিউ সার্ভে করতে হবে, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, সার্ভে করা যেতে পারে। হ্যাবিচুয়াল অ্যাবসেন্স উইদাউট লিভস অর অ্যাবসেন্স ফর মোর দেন 10 days অ্যাট এ টাইম উইদাউট অবটেনিং লিভ। হ্যাবিচুয়াল অ্যাবসেন্স, একজন ওয়ার্কার সে 3 দিন অ্যাবসেন্ট করছে, তাকে শোকজ করা যাবে না। হ্যাবিচুয়াল অ্যাবসেন্স মানে কি, কন্টিনিউয়াসলি সে প্রত্যেক মাসে 3 দিন করে অ্যাবসেন্ট করে। কিন্তু একটা জিনিস হচ্ছে একটা লোক 2 মাসে 2 দিন করে অ্যাবসেন্ট করলো, তাহলে সেটাকে হ্যাবিচুয়াল হিসেবে আপনি ধরার ঠিক হবে না। একজন ওয়ার্কার ডিসেম্বর মাসে অ্যাবসেন্ট করলো, আবার জানুয়ারি মাসে আগের এই বছরের জানুয়ারি মানে 12 মাস আগে একবার অ্যাবসেন্ট করলো, তার জন্য এটাকে হ্যাবিচুয়াল বলা যায় না। হ্যাবিচুয়াল মিনস হ্যাবিচুয়ালি তার এটা একটা স্বভাব। হ্যাবিচুয়াল লেট অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে হ্যাবিচুয়ালি যদি কেউ লেট অ্যাটেন্ডেন্স থাকে। হ্যাবিচুয়াল মানে কি, সে প্রত্যেক মাসে প্রত্যেক দিনই সে বা প্রত্যেক সপ্তাহেই সে কোনো না কোনো দিন সে কী করছে, লেট করে আসতেছে, তখন সেটাকে আপনি হ্যাবিচুয়াল হিসেবে ধরবেন। সে 1 দিন 2 দিন লেট করছে কিন্তু আগের রেকর্ডে দেখা যাচ্ছে যে তার কোনো সমস্যা নাই, হতেই পারে একজন মানুষ সমস্যা, তখন তাকে শোকজ দেওয়াটা এটা হ্যাবিচুয়াল অ্যাবসেন্ট হিসেবে আমি গ্রাউন্ডে আমি এটাকে ধরতে পারবো না যে সে এই মাসে সে 3 দিন লেট করলো, কিন্তু আগের প্রিভিয়াস 12 মাসের রেকর্ডে তার কোনো লেট নাই। তার সমস্যাটা কোথায় এটা ফাইন্ড আউট করব, আইডেন্টিফাই করে সেটাতে কাউন্সেলিং করব, কিন্তু শোকজ করা যাবে না। শোকজ কখন করব, যখন দেখবো যে সে পরের মাসেও একই কাজ করছে, মানে তার স্বভাব খারাপ হয়ে গেছে, সে এটাকে লেট করাটা তার একটা অভ্যাস এবং সে এটাকে কোনো কেয়ার করছে না। মানে একটা জিনিস হচ্ছে তাকে সে প্রতিষ্ঠানের নিয়মকে কেয়ার না করে সে লেট করছে, তখনই তাকে আপনি হ্যাবিচুয়াল লেট হিসেবে তাকে দোষী সাব্যস্ত করতে পারবেন। এখানে আরেকটা জিনিস হ্যাবিচুয়াল ব্রিচ অফ এনি ল, রুলস অ্যান্ড রেগুলেশন, এই গ্রাউন্ডে মানে 2টা গ্রাউন্ডেই আপনি তাকে নিতে পারেন যখন সে হ্যাবিচুয়াল লেট অ্যাটেন্ডেন্স হবে। তো হ্যাবিচুয়াল ব্রিচ অফ এনি ল, রুলস অর রেগুলেশন অ্যাপ্লিকেবল টু দ্য এস্টাবলিশমেন্ট মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নিয়ম আছে কিন্তু সেই নিয়মটা কী করছে, সে মানছে না। ওই যে লেট করাটা, প্রতিষ্ঠানে 8টার মধ্যে 9টার মধ্যে উপস্থিত হওয়া হচ্ছে কি, এটা নিয়ম, সেই নিয়মটা সে কেয়ার করছে না, সে তোয়াক্কা করছে না, সে এটাকে অনাস্থা প্রকাশ করছে, তখন আপনি তাকে ওই লেট অ্যাটেন্ডেন্সের সাথে হ্যাবিচুয়াল ব্রিচ অফ লও নিয়ে আসতে পারবেন। সে অ্যাপ্রন পড়বে না, তাহলে তাকে আপনি ডিসঅবিডিয়েন্সের সাথে ব্রিচ অফ ল দুইটাই নিয়ে আসতে পারবেন। তাহলে হ্যাবিচুয়াল মিনস হচ্ছে সেভারেল টাইমস সে এই কাজটা করছে। ডিসঅর্ডারলিনেস হচ্ছে যে বাজে ব্যবহার করা। এখন ডিসঅর্ডারলিনেসের মধ্যে ওয়ার্কপ্লেস অল্টারকেশন আছে, ডিসঅর্ডারলিনেসের মধ্যে ওয়ার্কপ্লেস ভায়োলেন্স আছে, ডিসঅর্ডারলিনেসের মধ্যে ফিজিক্যাল অ্যাবিউস আছে, ডিসঅর্ডারলিনেসের মধ্যে সেক্সুয়াল হ্যারাসমেন্টও করবে। রায়ট মানে হচ্ছে পুরা 2টা গ্রুপ বা মিলে বা ফ্যাক্টরি ওয়ার্কাররা মিলে ভাঙচুর করতেছে, রায়ট। আর্টসন মানে অগ্নিসংযোগ, ব্রেকেজ মানে ভাঙচুর করেছে, সব গ্লাস টাস সব ভেঙে ফেলছে। এই ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যাবে। দ্য ইনসিডেন্ট শুড হ্যাপেন ইনসাইড দ্য ফ্যাক্টরি অর ইন সাচ এ প্লেস ফ্রম হোয়ার দ্য প্রপার্টি ক্যান বি ড্যামেজড। আপনার এমন একটা প্লেস থেকে হইতে হবে যেখান থেকে এই ভাঙচুরটা করলে প্রপার্টি ড্যামেজ হতে পারে। এটা ইনসাইডেও হতে পারে অথবা বাহির থেকে ঢিল ছুঁড়ে হতে পারে। আপনার এই জিনিসটা ব্রেকেজ বা রায়টটাকে প্রুফ করার, সেটা আপনাকে আগে প্রুফ করতে হবে যে স্ট্রাইকটা ইলিগাল, দ্য স্ট্রাইক ইজ ইলিগাল, এটা প্রুফ করতে হবে। যদি কোনো অন্যতম সন্দেহ থাকে তার বিরুদ্ধে সন্দেহবশত হয়ে বা অমুকের কথা এভিডেন্স ছাড়া তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যাবে না। হ্যাবিচুয়াল নেগলিজেন্স অ্যাট ওয়ার্ক, কাজে অবহেলা। এই কাজে অবহেলাটাও কি থাকতে হবে, হ্যাবিচুয়াল প্রুফ করতে হবে। তার জন্য আপনার 2-3টা রিটেন কমপ্লেইন থাকতে হবে, সে কাজে ভুল করেছে, কাজে নেগলিজেন্স আছে। একটা ভুল করছে একবারে শোকজ দিয়ে একদম সাসপেনশনে দেওয়া যাবে না। হ্যাবিচুয়াল মিনস হি ডিড দ্যাট অ্যাক্ট সেভারেল টাইমস, কতবার, বারবার করেছে। অ্যান্ড দ্য এমপ্লয়ার শুড হ্যাভ ডকুমেন্টস অফ সাচ এলিগেশন,
নেগলিজেন্স শুড বি প্রুভড অ্যাজ মিসকন্ডাক্ট ইফ দ্য অর্ডার পাসড বাই দ্য সুপিরিয়র ইজ দ্য জব নেচার অফ দ্য অ্যাকিউজড। আপনার নেগলিজেন্স অ্যাট ওয়ার্ক প্রুফ করার জন্য প্রথমে যেটা দেখতে হবে এই কাজটা তার জব ডেসক্রিপশন অনুযায়ী তার কাজ কিনা, তার জব ডেসক্রিপশনে যে কাজটা আছে সেই কাজটা সে করছে কিনা এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এবং এইটা দেখার পর তারপর দেখতে হবে এইটা কতবার করেছে সে এবং তার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা কতবার এসেছে। যদি এটা বারবার আসে, ইতোপূর্বে এই 2 মাস আগে এসেছিলো, সে একটা মিস্টেক করেছে কাজে, আবারও আসছে, তার মানে এটা হ্যাবিচুয়াল, তখন এটাকে আপনি হ্যাবিচুয়াল হিসেবে এস্টাবলিশ করতে পারবেন। এরপর হচ্ছে হ্যাবিচুয়াল ব্রিচ অফ এনি রুল রিলেটিং টু এমপ্লয়মেন্ট ইনক্লুডিং ডিসিপ্লিন অর কন্ডাক্ট অ্যাপ্রুভড বাই দ্য আইজি। তার এমপ্লয়মেন্ট যে রুল আছে সেই রুলটা সে ব্রিচ করছে এবং সেটা হ্যাবিচুয়াল, এটাও আবার কী হওয়া লাগবে, হ্যাবিচুয়াল হওয়া লাগবে। তার যে এমপ্লয়মেন্ট রুলটা কি, এমপ্লয়মেন্ট রুল তাকে পিপিই পড়তে হবে, তাকে অ্যাপ্রন পড়তে হবে। তাহলে আপনি শুধু তার বিরুদ্ধে হ্যাবিচুয়াল প্রুফ করতে চান, তখন কি করবেন, তাকে আপনি ওই প্রিভিয়াস কমপ্লেইনগুলোকেও আপনি অ্যাটাচ করে দেবেন যে তোমার বিরুদ্ধে এর পূর্বে 3 বার কমপ্লেইন এসছে, এখন তোমাকে এটা হ্যাবিচুয়াল ব্রিচ অফ রুল অফ রিলেটিং টু এমপ্লয়মেন্ট এবং ডিসঅবিডিয়েন্স, 2টা ধারায় তাকে অভিযুক্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন। তারপরে হচ্ছে অল্টারিং, forcing, wrongfully changing, damaging, causing loss of employer's official record, ট্যাম্পারিং করে, তারপর ম্যানিপুলেটিং করে যেই রেকর্ডগুলোকে, যেমন স্যালারির রেকর্ড বা প্রোডাকশন রেকর্ড, এগুলোকে একটু ঘষামাজা করলো বা ফেক ডকুমেন্ট প্রিপেয়ার করলো মালিককে ক্ষতিগ্রস্ত করার জন্য, সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবেন। এবং এটা এভিডেন্স হুইচ প্রুভ দ্যাট দ্য বিজনেস প্রপার্টি নট পার্সোনাল প্রপার্টি। পার্সোনাল প্রপার্টি আবার ফর্জিং করা যাবে না সেটার ক্ষেত্রে। পার্সোনাল প্রপার্টি যদি বিজনেসের সাথে রিলেটেড হয় তখন আপনি সেটাকে করতে পারেন। যেমন ধরেন একজন ওয়ার্কারকে আপনি বললেন যে আমি তোমাকে হেল্প করব, তোমার জন্য একটা জন্ম সনদ বানায় দিব, তোমার চাকরি আমি ব্যবস্থা করবো, তুমি আমাকে কিছু টাকা দিও। তাহলে আপনি কি করলেন, ওই যে ডকুমেন্ট যেটা জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট, ওটা এখন কোম্পানির কাস্টডিতে চলে গেছে, মানে এটা কোম্পানির প্রপার্টি। এটাকে আপনি অল্টারিং করেছেন বা রংফুলি এটাকে আপনি চেঞ্জ করেছেন, দ্যাট মিনস তখন আপনার বিরুদ্ধে প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ মানে হচ্ছে প্রুফটা আসলে কে করবে। কমপ্লেইনেন্ট ইজ লায়াবল টু প্রুভ দ্য অ্যালিগেশন। এইটাতে দোষ, এটাতে তার অপরাধ, এটা প্রুফ করবে কে, যিনি রিটেন কমপ্লেইন দিবে তিনি। অভিযুক্ত তার নির্দোষ প্রমাণ করার জন্য তেমন কিছু করার দরকার নেই। এটা কোথায় বলা আছে, এটা এভিডেন্স অ্যাক্টে বলা আছে। বার্ডেন অফ প্রুফ, অভিযোগকারী প্রমাণ করবে যে সে দোষী, আর অভিযুক্ত যে সে সন্দেহ সৃষ্টি করবে, সে প্রমাণ করার দরকার নেই। প্রুফড বিয়ন্ড এনি ডাউট। যদি এই অভিযোগটা ক্রিমিনাল অফেন্স হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল ভায়োলেন্স, রায়ট, আরসন, ব্রেকেজ, ভ্যান্ডালিজম। আর ব্যালেন্স অফ প্রবাবিলিটি হচ্ছে যেগুলো সিভিল ডকুমেন্ট রিলেটেড যত এলিগেশন আছে সেটার ক্ষেত্রে ব্যালেন্স অফ প্রবাবিলিটি মানে অভিযোগকারীর ডকুমেন্ট আর আপনার ডকুমেন্ট দুইটার ব্যালেন্স করতে হবে, কোনটা পাল্লা ভারী। সাপোজ একজন ব্যক্তির লেট অ্যাটেন্ডেন্সের সংখ্যা অনেক বেশি, তার বিরুদ্ধে আপনার পুরা এভিডেন্স আছে, কিন্তু তার একটা এভিডেন্স, তার একটা মেডিকেল ডকুমেন্ট আছে যেখানে সে বলছে যে সে আসলে অসুস্থ, সে ঠিকমতো কাজে উপস্থিত হতে পারছে না, এবং সে এই ব্যাপারে প্রতিষ্ঠানের মেডিকেলেও গিয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানের মেডিকেলও রেজিস্টারেও তার ওষুধ যে খাচ্ছে সেটার রেকর্ড আছে, এবং সে তার লাইন চিফ সুপারভাইজার বা পিএমকেও সে জানিয়েছে, সেরকমও ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টগুলোকে ব্যালেন্সিং করতে মানে এখানে ওয়েটিং করতে হবে আপনাকে, যেই ওয়েটটা ভারী হবে তখন আপনাকে সেই জায়গায় রায় দিতে হবে। ব্যবজাতে কী কী ডিফারেন্স আছে, ব্যবজা মানে কি, ইপিজেটে সেটা হচ্ছে স্মোকিং অ্যাট দ্য রেস্ট্রিক্টেড এরিয়া অফ দ্য ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে স্মোক করা, এটাকে আমরা ডিসঅবিডিয়েন্স হিসেবে নিতে পারি, এটাকে আমরা ডিসঅর্ডারলিনেস হিসেবে নিতে পারি লেবার ল অনুযায়ী, লেবার অ্যাক্ট অনুযায়ী। কিন্তু ব্যবজাতে এটা স্পেসিফিক করে বলে দিছে যে স্মোকিং অ্যাট দ্য রেস্ট্রিক্টেড এরিয়া অফ দ্য ফ্যাক্টরি ইজ এ মিসকন্ডাক্ট। তারপরে হচ্ছে যে টেকিং ড্রাগ ইনসাইড দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির ভিতর কেউ ড্রাগ নিচ্ছে কিনা। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, দেখেন এখানে সুন্দর করে সেক্সুয়াল হ্যারাসমেন্টটাকেও একটা কি মিসকন্ডাক্ট হিসেবে ইনক্লুড করেছে। কালেক্টিং মানি অ্যাট দ্য ফ্যাক্টরি উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য এমপ্লয়ার, ওয়ার্কারদের থেকে টাকা তোলা, চাঁদা তোলা বিভিন্ন কারণে। গিভিং ফলস ইনফরমেশন অ্যাবাউট নেম, এজ, এডুকেশন, কোয়ালিফিকেশন। আমি আগে বলছিলাম কি যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন কী হবে ইন কানেকশন উইথ বিজনেস প্রপার্টি, লেবার অ্যাক্টে মিস অ্যাপ্রোপ্রিয়েশন
ইন কানেকশন উইথ কি বিজনেস প্রপার্টি ইজ এ মিসকন্ডাক্ট, তাই না? যে বিজনেস প্রপার্টির সাথে কি থাকবে, মিসঅ্যাপ্রোপ্রিয়েশনটা বিজনেস প্রপার্টির সাথে কানেক্টেড হতে হবে। কিন্তু ইপিজেটে এটা ডিফারেন্ট হচ্ছে, ইপিজেটে বলছে যে আপনি যদি নিজে যদি ফ্যাক্টরিতে যোগদান করার পর যদি আপনি ফলস ডকুমেন্ট দেন, আপনার ফলস আইডেন্টিফিকেশন দেন, তাহলে সেটা মিসকন্ডাক্ট হবে। কিন্তু লেবার অ্যাক্ট অনুযায়ী এটাকে মিসকন্ডাক্ট হিসেবে ধরা যাবে না। আপনি ভুয়া জন্ম সনদ নিয়ে আপনি জয়েন করলেন, আদার দেন ইপিজেড এরিয়া আপনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেওয়া যাবে না। কিন্তু আপনি যদি ফলস ইনফরমেশন ইপিজেডের ভিতর দেন, তখন সেটা কি হবে, মিসকন্ডাক্ট হবে। এটা একটা পার্থক্য, এবং স্পেসিফিক করে এই পার্থক্যগুলো স্পেসিফিক করে দেওয়া যে গিভিং অর টেকিং লোন অর লেন্ডিং মানি ইনসাইড দ্য ফ্যাক্টরি, যে ধার নিবে যে ধার দিবে দুজনই অপরাধী। লোন নিলেও সেটা কি মিসকন্ডাক্ট। ডিস্ট্রিবিউটিং হ্যান্ডবিল প্যাম্পলেট ইনসাইড দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন প্রচারণার জন্য বিভিন্ন লিফলেট দেওয়া, মার্কেটিংয়ের জন্য, এইগুলো করা যাবে না। এই যে মিসকন্ডাক্টগুলো আমরা যে পড়লাম সবাই বুঝতে পেরেছি। এখন এটাকে কিভাবে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন প্রসিডিউরের মধ্যে নিয়ে আসবো? তাহলে প্রথমে কি করবে, একটা রিটেন কমপ্লেইন থাকতে হবে, অথবা একটা রিটেন গ্রিভেন্স থাকতে হবে। সেটা গ্রিভেন্স বক্সের মাধ্যমে আসতে পারে। সেটার অ্যাগেনস্টে অ্যালেক্ট ওয়ার্কার অথবা এমপ্লয়ি শ্যাল বি ইস্যুড আর শোকজ, একটা শোকজ কী করতে হবে, কারণ দর্শানোর চিঠি দিতে হবে। দ্য শোকজ মে বি ইস্যুড উইথ সাসপেনশন অর্ডার ফর ম্যাক্সিমাম 60 days। উইদাউট সাসপেনশন বা উইদাউট সাসপেনশন করতে পারি, অথবা উইথ সাসপেনশন করতে পারি। তাও সাসপেনশনটা আমার 60 দিনের বেশি তাকে করা যাবে না। দ্য এলেক্ট ওয়ার্কার শ্যাল বি গিভেন অ্যাটলিস্ট 7 days টু সাবমিট দ্য রিটেন এক্সপ্লেনেশন ফর হিজ ডিফেন্স। তাকে 7 দিন সময় দিতে হবে, তার সে যে নির্দোষ সেটার জন্য তাকে কথা রিটেন একটা তার স্টেটমেন্ট আমার নিতে হবে। শোকজ অ্যান্ড সাসপেনশন অর্ডার শ্যাল বি ইন রিটেন, শোকজ অবশ্যই রিটেন হওয়া লাগবে। অ্যান্ড ডেলিভার টু দ্য এলেক্ট ওয়ার্কার ইমিডিয়েটলি, শোকজ দিয়ে ইমিডিয়েটলি তাকে নিতে হবে। আমার রিসিভিং কপি কী করতে হবে, আপনার রেখে দিতে হবে। এবং একটা জিনিস সবসময় আপনারা ভুল করেন, যতক্ষণ পর্যন্ত একজন ওয়ার্কার দোষী না হবে তার পার্সোনাল ফাইলে আপনারা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনের রেকর্ড রাখবেন না, এটা আলাদা ডকুমেন্ট করে রাখবেন। কমপ্লিট হবে তারপর সে সব দেবেন। দ্য এমপ্লয়ার শ্যাল গিভ অপরচুনিটি টু হেয়ার হিজ স্টেটমেন্ট, অর্থাৎ এমপ্লয়ার যে সে ওই অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগটা আসছে তার কথা বলার, তার কথা শোনার জন্য সুযোগ দিতে হবে। অর্থাৎ সে রিটেন স্টেটমেন্ট যেটা আছে সেটা জমা দেওয়া, এবং তার সে যে অভিযুক্ত না, সে যে দোষী না, এটা বলার মতো তাকে প্রপার সুযোগ দিতে হবে। এটা হচ্ছে একটা শোকজের নমুনা। দেখবেন এখানে লেখা কি আছে যে 25/9/2022 প্রতি শ্রমিকের নাম, জেনারেল সুইং মেশিন অপারেটর, আইডি এত, কারণ দর্শানোর নোটিশ, কারণ সাময়িক বরখাস্ত প্রসঙ্গে, বরাত মানে হচ্ছে যে কোন কোন ভিত্তিতে আমি তাকে ই করছি। লিখিত অভিযোগ, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আসছে কয়টা, 4টা। জব কার্ড, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3টা কি জব কার্ড, এইগুলা কি হিসেবে আমি নিয়েছি, এগুলা তার অভিযোগের যে হ্যাবিচুয়াল এটা প্রুফ করার জন্য এটা আমি নিয়ে আসছি। শোকজের মধ্যে তাকে অ্যাটাচ করে দিতে হবে, এইটা হচ্ছে তোমার এলিগেশন, এই তোমার ডকুমেন্ট। জব কার্ড শোকজটা যত বেশি স্পেসিফিক থাকবে তত আপনাদের জন্য, আপনাদের জায়গা থেকে আপনারা সেফ থাকবেন। উপরোক্ত সূত্রের নথিতে বর্ণিত তথ্যের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কর্তব্য কাজ অভ্যাসগত গাফলতি ও অভ্যাসগত বিলম্বে উপস্থিতির অভিযোগ আনিত হচ্ছে। অভিযোগকারী এই মর্মে অভিযোগ করেন যে আপনি গত 24/9/2022 তারিখে 50 পিস গার্মেন্টস ত্রুটিপূর্ণ সুইং করেন, যা কারখানাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। স্পেসিফিক ডেট স্পেসিফিক করে বলে দেওয়া হচ্ছে 50 পিস, এবং 10/3/2022, 21/5/2022 এবং 19/7/2022 তারিখে অভিযোগকারীগণ কর্তৃক একই ধরনের অভিযোগ আনিত হয়। 4টা অভিযোগ আসছে, 150 দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে এই 3 অভিযোগের উপর ভিত্তি করে 3বার মৌখিক সতর্ক করা হয়, অর্থাৎ তাকে সুযোগ দেওয়া হয়েছিল। উক্ত 3 অভিযোগ ও গত 24/9/2022 তারিখের অভিযোগের ভিত্তিতে আপনার অভ্যাসগত কাজে গাফলত অভিযোগটি কারখানা মানবসম্মত কর্তৃক গৃহীত হয়। তাহলে আমি কি করলাম, অভিযোগটা যে অভ্যাসগত এটা প্রুফ করার জন্য এতক্ষণ আমি বিশাল কাহিনী বললাম। এছাড়াও কারখানা মানবসম্মত বিভাগের নথি ও রেকর্ডের ভিত্তিতে এই দৃশ্যমান হয় যে আপনি বিগত 1 জুলাই 2020 তারিখে হতে আজ 25 সেপ্টেম্বর 2020 তারিখ পর্যন্ত কারখানায় বিলম্বে উপস্থিত আছেন, যা কারখানার নিয়ম শৃঙ্খলা পরিপন্থী। আপনার উপর আনিত অভিযোগদ্বয় শ্রম আইন 2006 ধারা 23-4 উঙ মানে হচ্ছে সে যে কর্তব্যে গাফলতি করছে
সে তারপরে না ও হচ্ছে লেট অ্যাটেন্ডেন্স, তারপর যে কর্তব্য যে গাফলতি, আরেকটা হবে এখানে আরেকটা অভিযোগ আপনি দিতে পারবেন, তারপর আরেকটা মিসকন্ডাক্ট নিতে পারেন, সেটা হচ্ছে কোম্পানির যে প্রতিষ্ঠানের যে নিয়মকানুন, সেই নিয়মকানুন পরিপন্থী কাজ করা। দুইটা কাজের দ্বারা তিনটা এলিগেশন আপনি তার বিরুদ্ধে নিয়ে আসলেন। উপরোক্ত অভিযোগের ভিত্তিতে কারখানা কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে উপনীত হয়। এই মর্মে কর্তৃপক্ষ আপনাকে অনধিক 60 দিবসের বরখাস্তের সিদ্ধান্ত নেয়। বরখাস্তকালের জন্য আপনাকে শ্রম আইন 2006 অনুযায়ী খোরাকি ভাতা প্রদান করা হবে এবং আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সপক্ষে আগামী 7 দিনের মধ্যে আপনি লিখিত জবাব কর্তৃপক্ষের নিকট প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। মানে আপনার বিরুদ্ধে আমি শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আপনার বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত যে নেওয়া হবে না, এটা কেন আমি নিব না, সেটার জন্য আপনি কি করবেন, 7 দিনের মধ্যে আমাকে একটা লিখিত জবাব দিবেন। তখন সে একটা লিখিত জবাব দিবে। মহাব্যবস্থাপক, মানব সম্পদ বিভাগ, কারখানার নাম দিবেন, সিল থাকবে। কার্যক্রম মানে কি, এই কাজটা কে করবে, আমি তো শোকজটা ইস্যু করেছি, কিন্তু এটা ডিস্ট্রিবিউশন কে দিবে, এখানে কে কাজটা করবে এটা স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, অর্থাৎ সে এটা ডিসবার্স করবে। কার্যক্রম, অবগতি, অভ্যন্তরীণ মানে প্রতিষ্ঠানের ভিতরেই এটা অবগতি হবে, কীভাবে ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, উৎপাদন, মানব সম্পদ প্রশাসন বিভাগ, তাদেরকে কেন জানালাম, এই লোকটা যে সাসপেনশনে থাকবে তাদেরও কি জানার দরকার আছে, কারণ ওই লোকটা তো আসবে না, আর সে যদি না জানে তাহলে তো সমস্যা। তাই এটা সে যে জানে, মৌখিকভাবে আপনারা বলে দেন ও কিন্তু সাসপেনশনে থাকবে, কিন্তু সেটা মৌখিকভাবে না, সেটা আপনি লিখিতভাবে তাকে অবগতি করবেন। এই প্রত্যেকটা ফটোকপি করবেন, করে এগুলো তাদের কাছে ফরওয়ার্ড করে দিবেন। পরিচালক, মহাব্যবস্থাপক উৎপাদন, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপক যে যিনি আছেন, মানব সম্পদ প্রশাসন বিভাগ, অর্থায়ন ও হিসাব বিভাগ, কারণ খোরাকি ভাতা দিতে হবে, হিসাব বিভাগকে জানাই দিতে হবে, ওর কিন্তু বেতন হবে না। লিখিত অভিযোগ, এটা হচ্ছে সংযুক্তি, কি সংযুক্তি দিচ্ছেন আপনি, মানে ওই শোকজ লেটারের সাথে তাকে সংযুক্তি, তোমার বিরুদ্ধে এই অভিযোগ। যদি এটা অ্যানোনিমাস হয় তাহলে তো আপনি তাকে দিতে পারবেন না, যে সে যিনি কমপ্লেন করেন ও যদি বলেন যে আমি এই কমপ্লেনটা গোপনে করতে চাচ্ছি, তখন তো দিবেন না। কিন্তু যদি অভিযোগটা লিখিত থাকে এবং প্রকাশ্য থাকে, তখন এইগুলো তাকে অভিযোগটা তাকে দিতে হবে, যে এই অভিযোগটা তোমার বিরুদ্ধে আসে, শোকজের সাথে এগুলো সাথে দিয়ে দিতে হবে। সাবসিস্টেন্স অ্যালায়েন্স মানে হচ্ছে খোরাকি ভাতা। খোরাকি ভাতাটা কিভাবে দিতে হবে? Subsistence allowance means half of basic wages, dearness allowance and ad hoc interim wages. আপনার বেসিক ওয়েজেস, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা এগুলো আমাদের ফ্যাক্টরিতে দেয় না, ইন্টারিম ওয়েজেস দেয় না, বেসিক ওয়েজেসের অর্ধেক, আর বাকিগুলো আপনি ফুল দিয়ে দিবেন। আপনার সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স প্রতি মাসে দিতে হবে, এমন না যে আমি 60 দিন পর্যন্ত তাকে ঝুলায় রাখবো, পরে ফাইনাল সেটেলমেন্টের সময় দিয়ে দিব, এটা করা যাবে না। আপনাকে অবশ্যই প্রতি মাসে বেতনের সাথে তার সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স চলে যাবে। অথচ হতে পারে আপনি তারটা আলাদা আপনি শিটে করলেন, ম্যানুয়ালি করলেন, বাট শিট করে তাকে সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স দিয়ে দিতে হবে। এটা সেপারেশন বেনিফিটের সাথে অনেকে দেয় যে একসাথে দিয়ে দিই, এটা করা যাবে না। পেইং সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স ডিউরিং সেপারেশন ইজ নন কমপ্লায়েন্ট। সেপারেশনের সময় আপনি একবারে সাসপেনশন দিবেন, আপনি বলবেন না যে আমি সেপারেশন করে দিব, তখন ওই একবারে 60 দিনের টাকা দিয়ে দেবে না, এটা করা যাবে না। তো 60 দিনের টাকা, প্রতি 30 দিনের টাকা, 30 দিনের যতদিন ফরমেশন অফ ইনকোয়ারি কমিটি। এখন ইনকোয়ারি কমিটি কীভাবে কাজ করবে? তো এমপ্লয়ার উইল ফর্ম অ্যান ইনকোয়ারি কমিটি কনসিস্টিং অফ ইকুয়াল নাম্বারস অফ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এমপ্লয়ার অ্যান্ড অফ দ্য ওয়ার্কার। মানে হচ্ছে এমপ্লয়ার মানে যে এমপ্লয়ার মানে কি, যিনি নিয়োগকর্তা, তিনি কি করবেন, শ্যাল ফর্ম অ্যান ইনকোয়ারি কমিটি, উনি একটা ইনকোয়ারি কমিটি ফর্ম করে দিবেন অফ ইকুয়াল নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ অফ এমপ্লয়ার অ্যান্ড দ্য ওয়ার্কার এবং এমপ্লয়ার দুই পক্ষের সমন্বয়ে একটা ইকুয়াল সমান সংখ্যক ওয়ার্কার, সমান সংখ্যক ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ দিয়ে একটা ইনকোয়ারি কমিটি তিনি গঠন করবেন। অনেক ফ্যাক্টরি কী করে, ইনকোয়ারি কমিটি অলরেডি ওদের থাকে। দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এমপ্লয়ার শুড বি অ্যাপ্রুভড বাই দ্য এমপ্লয়ার। এমপ্লয়ার যাকে রিপ্রেজেন্ট করবে সেটা কি থাকবে, অ্যাপ্রুভড বাই দ্য এমপ্লয়ার। The elect worker can nominate his representative from the factory, but those representatives shall not be inferior to the elect worker. অর্থাৎ elect worker যে অভিযুক্ত ওয়ার্কার, সে রিপ্রেজেন্টেটিভ তার যে ইনকোয়ারি কমিটি তার পক্ষ থেকে 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তিকে নমিনেট করবে এবং তারা তার নিম্ন পদস্থ হতে পারবে না। If the worker is elect under the provision of section 23(4)(b) and (g), he may nominate his representative from trade union, and if there is no trade union, he may nominate representative from the participatory committee. মানে হচ্ছে তার অভিযোগটা যদি 4B and G মানে এটা যদি ক্রিমিনাল হয়, তখন সে ট্রেড ইউনিয়ন থেকে 2 জন ব্যক্তিকে নমিনেট করতে পারে। যদি ট্রেড ইউনিয়ন না থাকে তাহলে
পিসি থেকে নমিনেট করবে। ইফ দ্য ওয়ার্কার ক্যান নট অর ইজ নট ইন্টারেস্টেড টু নমিনেট এনি রিপ্রেজেন্টেটিভ ফর হিম, দ্য এমপ্লয়ার মে অ্যাপয়েন্ট হিজ রিপ্রেজেন্টেটিভ ফ্রম ট্রেড ইউনিয়ন অর পার্টিসিপেটরি কমিটি। ম্যানেজমেন্ট দেখতে পায় যে ওয়ার্কার আসলে কাউকে নমিনেট করতে চাচ্ছে না বা ইন্টারেস্টেড না বা করতে পারেনি, তখন ট্রেড ইউনিয়ন বা পিসি থেকে দুজন বা সমান সংখ্যক ওয়ার্কারকে নমিনেট করবে। তদন্ত নোটিশ প্রসঙ্গে এখানে যে নোটিশটা আমরা দেখেন, নোটিশটা কী করেছে, তদন্ত মানব সম্পদ 2020-10 তদন্ত নোটিশ প্রসঙ্গে এত দ্বারা আপনার বিরুদ্ধে অভিযোগ অভিগতির জন্য জানানো যাচ্ছে যে গত 24/9/2022 তারিখে আপনার প্রতি ইস্যুকৃত কারণ দর্শানোর নোটিশ সূত্র কাদনো এত, মানে এটা হচ্ছে সূত্রটা দিয়ে দিছি, ও আপনার কর্তৃক 30/9/2022 তারিখে দাখিলকৃত লিখিত জবাবের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আপনার লিখিত জবাবের সন্তুষ্ট না হয়ে আপনার বিরুদ্ধে আনিত অভিযোগদের তদন্তের সিদ্ধান্ত নেয়। এমতাবস্থায় আগামী 9/10/2020 তারিখে আপনার তদন্ত কমিটিতে আপনার মনোনীত প্রার্থীর নাম প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। মানে তার কাছে কি আমি নাম চাইতেছি, আপনি তদন্ত কমিটিতে নাম প্রদান করতে অসমর্থ হলে বা অনিচ্ছা প্রকাশ করলে কর্তৃপক্ষ অংশগ্রহণের কমিটি হতে আপনার প্রতিনিধি মনোনীত করবেন। এটাও কে দিচ্ছে? ব্যবস্থাপক। কার্যক্রম কে করছে? মানব সম্পদ বিভাগ। অবগতি দিয়ে দিচ্ছেন। তদন্ত নোটিশ দেওয়ার পর তারপরের কাজটা কি? তদন্ত কমিটি গঠন। সে তদন্ত নোটিশ দিয়ে দিছে, তাহলে কি করব? এত দ্বারা আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত 2/10/2020 তারিখে আপনার ইস্যুকৃত নোটিশ ও আপনার কর্তৃক গত 9/10/2022 তারিখে প্রেরিত চিঠির বরাতে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে কে কে আছে? মালিক পক্ষের আহ্বায়ক, সদস্য সচিব, আপনারা চাইলে সদস্য সচিব ওয়ার্কার থেকেও দিতে পারেন, এটা সবচেয়ে বেটার হয়। শ্রমিক পক্ষ থেকে 3 জন সদস্য নিচ্ছে আর 3 জন সদস্য নিচ্ছে মালিক পক্ষ থেকে। তারপরে কি করলাম? মানব সম্পদ বিভাগ কার্যক্রম সেম।